স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং সাফে ডিটারজেন্ট পাউডার। হাতের পাশে হাত রেখে স্বপ্ন দেখা ভোর আমাদের গল্প শেখায় ভালোবাসার জোর। আজ এই পর্বে আমরা শুনবো এমনই চারজন দম্পতির গল্প, যে গল্প প্রতিদিন বেঁচে থাকে দুটি মনের আশায়, ভরসায় এবং ভালোবাসায়। সকলে আমার মঞ্চে উপস্থিত, আমরা সকলের সাথে পরিচয় করব। প্রথমে আছে ইপসিতা সরকার, প্রসেনজিৎ সরকার। নমস্কার দিদি, আমরা পিকনিক গার্ডেন থেকে এসেছি। আমাদের দীর্ঘ 7 বছরের বিবাহিত জীবন, তার আগে 2 বছরের প্রেম। বাহ! কিভাবে আমি বারংবার মৃত্যুর হাত থেকে ফিরে এসেছি দেখতেই পাচ্ছেন। আমি হুইলচেয়ার পেশেন্ট এবং আমার হাজবেন্ড কতটা আমার সাথে থাকে সেই গল্প আপনাকে বলতে এসেছি। আমরা নিশ্চয়ই সব গল্প শুনবো দুজনেরই। প্রিয়াঙ্কা বাগ, নির্জল কুমার বাগ। নমস্কার দিদি, নমস্কার। আমরা শ্রীরামপুর থেকে এসেছি। আমাদের 4 বছরের প্রেম, 1 মাসের বিবাহিত জীবন। ও, সবে বিয়ে হয়েছে, হ্যাঁ। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। সেই নিয়েই নানান গল্প তোমার সাথে করতে এসেছি। দুজনের সাথে প্রচুর গল্প করবো। হ্যাঁ দিদি। সোহিনী ভট্টাচার্য, অভিষেক ভট্টাচার্য। নমস্কার দিদি, নমস্কার। গোবরডাঙ্গা থেকে এসেছি। হ্যাঁ। দিদি, আমার জীবনটা একটা ঘষা কাচের মতন। আমার স্ত্রী না থাকলে দিদি পৃথিবীটা যে এত রঙিন আমি সেটা বুঝতেই পারতাম না। ইচ্ছা থাকলেই যে উপায় হয়, আমি প্রতিনিয়ত আমার হাজবেন্ডের কাছ থেকে শিখি। তারই কিছু ঘটনা তোমার সাথে বলবো, শুনবো। মৌসুমী কাঞ্জিলাল, অভিষেক কাঞ্জিলাল। আমরা গড়িয়া থেকে এসেছি। কর্মজীবনে একে অপরের সাথে আলাপ, সেখান থেকে প্রেম, তারপর বিয়ে। এই এতটা রাস্তা আমরা কি করে একে অপরের হাত ধরে হেঁটে এসেছি, সেই গল্পই আজ আমরা তোমার সাথে করব। ঠিক আছে, শুরু করছি সবাইকে নিয়ে আমাদের প্রথম রাউন্ডে খেলা। সাফে ডিটারজেন্ট পাউডার প্রেজেন্টস দিদি মে ভজেট। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন সাফে ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার। ইপসিতা, 7 বছরের বিবাহিত জীবন। 14 বছর বয়স ছিল, আজ থেকে 21 বছর আগে। আমি খুব একটা শান্ত ছিলাম না, ছাদের মধ্যে খেলছিলাম, কার্নিশে উঠে বসেছিলাম। সেই 5 তলার ছাদ থেকে আমি নিচে পড়ে যাই। সব ডাক্তাররা বলে দিয়েছিল এক্ষুনি মারা যাবে, বাঁচানোর কোনো আশা পুরো নেই। সিদ্ধা টুকরো টুকরো হয়ে গেছিল। যত শরীরে হাড় আছে এই হাত দুটো বাদ দিয়ে প্রায় সব ভাঙা। অ্যাক্সিডেন্টের পরে আমি 4 দিন ভেন্টিলেটরে চলে যাই। ভেন্টিলেটর থেকে যখন বাইরে আসি আমার কিছু মনে নেই। আগের যে 4 দিনের মেমোরি, কিভাবে পড়েছে কি সব ভুলে গেছি। আমার বাবা মা এমন ছিলেন যে তারা ডাক্তারদের বলে যে আমার মেয়ে হুইলচেয়ারে থাক কিন্তু বেঁচে থাক, তার জন্য আমরা বাড়ি গাড়ি সব বেচে দিতে রাজি আছি। মানে ওকে ডাক্তাররা বলে গেছিল যদি বেঁচেও থাকে, মানুষ যখন বিছানায় শোয় এক পাশ থেকে আর এক পাশ ফেরে, তো সেই পাশ ফিরতে গেলে 3 জনের সাপোর্ট লাগবে, একজন ঘাড়ে, একজন কোমরে, একজন পায়ে। বসা তো দূরের কথা, সেখান এরকম থেকে আজকেও 1-2 স্টেপ হাঁটতে পারে। টোটাল 26টা অপারেশন হয়েছে এখনো পর্যন্ত। লাস্ট অপারেশন নভেম্বর মাসে। এখনো অপারেশন কেন চলছে ইপসিতা? আমার পায়ের যে পাতাগুলো সব ফিক্স করা, ওগুলো না আমি নাড়াতে পারি, আঙুল নাড়াতে পারি না। বাবা! তো কি হয়, নিজে নিজে খুলে গেল। তখন আবার ওটাকে পায়ের মধ্যে রড দিয়ে ঢুকিয়ে ওটাকে আবার ফিক্স করতে হলো। সহ্য করো কি করে ইপসিতা? ভগবান যখন দেয় না দিদি, সহ্য করার ক্ষমতাটাও দিয়ে ও দেয়। দিদি এই অবস্থায়, মানে ওর যখন ক্লাস 10 মানে 10 দেয় তখন অলরেডি ওর 10টা অপারেশন হয়ে গেছে। তারপরে ক্লাস 10-এর পরীক্ষা দেয়, ফার্স্ট ডিভিশন পায়, মানে বিছানায় শুয়ে এরকমভাবে পড়তো। এইচএস এর কিছুদিন আগে ওর একটা অপারেশন হয়েছে। এইচএস এর সিট পড়েছিল আমাদের আশুতোষ কলেজে। ও তলার ওপরে অ্যাম্বুলেন্সে স্ট্রেচারে করে আমাকে তুলে দেওয়া হতো, আমি বিছানায় শুয়ে শুয়ে সিক বেডে পরীক্ষা দিই। আমি আবার ফার্স্ট ডিভিশন এবং পাই। তখন আমাদের ডক্টর মনমোহন সিং তৎকালীন আমাদের প্রধানমন্ত্রী ছিলেন, উনি চিফ গেস্ট ছিলেন। ওকে টেলিগ্রাফ অ্যাওয়ার্ড থেকে ব্রেভারি অ্যাওয়ার্ড দেওয়া হয়।
হুইলচেয়ারে কলেজে যেতাম, দিয়ে আমি গ্রাজুয়েশনও করি। তারপর আমার ওর সাথে আলাপ হয় এবং আমার জীবন বলবো পাল্টে যায়। তুমি তাকে প্রথম যখন দেখলে হুইলচেয়ারেই দেখলে? হ্যাঁ, হ্যাঁ। তখন আমি হুইলচেয়ারেই দেখলাম। প্রথমে তো আমাদের বন্ধুত্ব হয়েছিল, প্রথমে তো প্রেম হয়নি। এবং আমার জীবনটাও না অনেক পেঁচানো ছিল, মানে আমার মধ্যে অনেক নেগেটিভ জিনিস, আমার মাথা গরম খুব আর কি। তা দেখতাম ঠিক ট্র্যাকে একমাত্র এই মেয়েটি আমাকে কন্ট্রোল করে ঠিকভাবে ঠিক পথে চালাতে পারে। এবং ওর যে আমার প্রতি কেয়ারিং, আমার সেই ব্যাপারটা দেখে ও যে কতটা কেয়ারিং, রাত্রি 3টের সময়ও যদি দেখা যায় আমার ওষুধ শেষ হয়ে গেছে, ও বাইক নিয়ে বেরিয়ে পড়বে, পুরো কলকাতা খুঁজে ওষুধ নিয়ে আসবে। আমার যে অপারেশন হলো 3 তারিখে, আমি হসপিটালে ভর্তি ছিলাম, ও আমার সাথে ভর্তি হয়ে গেছিল। না, ও যতবার হসপিটালে ভর্তি হ্যাঁ, হয় ভর্তি বিয়ে ও করতে, আমার সাথে ভর্তি কারণ হয়ে যায়। একজন তো লাগে কেবিনে, ওর তো যেহেতু প্রবলেম আছে। ওটা বাজে কথা, ও আমাকে ছাড়া থাকতে পারে না, ওটার জন্যই ও ভর্তি হয়। আমরা ওটা এনজয় করি, মানে একই কেবিনে থাকো, একই কেবিনে ও, এবং ওটা আমার এনজয় সাথে- করি ওটা দুজনে। ওটা আমরা খুব এনজয় করি। এবং এই 2018টা দিদি এত বাজে কাটলো আমাদের। আবার কি হলো? আমরা রাতের বেলা ফ্যামিলি নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম, ও গাড়িতে ছিল, আমরা হোটেল থেকে খেয়ে ফিরছিলাম, মানে একটা গাড়ি। দিদি, একটা ছেলে মানে আকণ্ঠ অ্যালকোহল খেয়ে, আমরা মা ফ্লাইওভারে এইভাবে উঠছিলাম, সে নামছিল, সে কন্ট্রোল লুজ করে, সে ডিভাইডার ভাঙে, ল্যাম্পপোস্ট ভাঙে, 8 ফিট উড়ে এসে আমাদের গাড়িতে মানে আমার পড়ে। গাড়ি 30 স্পিডে, আমি যাচ্ছি, হঠাৎ উপর মানে থেকে বৃষ্টি পড়ার মতো একটা গাড়ির ওপর একটা গাড়ি আমার এসে দিদি পড়লো। ওখানে আমার বড়দি স্পট ডেড হয়ে যায়। হ্যাঁ, এবার আমি চালাচ্ছিলাম, দিদি আমার পেছনে বসেছিল, দিদির কোলে আমার বাচ্চা ছিল। ওর পাশে আমি বসেছিলাম, আর বন্ধুর বউ পেছনে বসে। ও বেঁচে গেছে, এয়ার ব্যাগ আর কিছুটা আমি ভগবান ওকে যে বাঁচিয়ে দিয়েছে। কিভাবে বেঁচে গেছি আমি এবং জানি আমি না। প্রায় কোমায় চলে গেছিলাম। ও প্রায় কোমায় আমি চলে প্রায় যায় কোমায় এবং চলে ঘরে গেছিলাম। ফিরে আসার পরেও কাউকে চিনতে চিনতে পারছিলাম পারতো না। না। এবং আমার ছেলের হাত ভেঙে যায় তিনটে টুকরো রড টুকরো বসে। হয়ে, সে অপারেশন করে হাত জোড়ার পরে এখনো মানে একটু বেঁকে আছে। দিয়ে সেইটা কোনো রকমে কাটিয়ে উঠলাম। পুজোর ঠিক 1 সপ্তাহ আগে জানতে পারলাম ওর ওভারিয়াল ক্যান্সার ধরা পড়েছে। আমার সঙ্গে 5 দফায় ডাক্তারদের অ্যানাস্থেটিকে মিট হয়েছে যে হাই চান্স ছিল দিদি যে অপারেশনে ও কোমায় চলে গেল, বা ওখানেই মারা গেল, বা কোনো অর্গান ফেলিওর করে গেল। তা আমরা দেখলাম দুদিকেই মৃত্যু, একদিকে তর্পে তর্পে, একদিকে আমি মা কালীকে ভীষণ ভরসা করি, মা কালী আমাদের বাঁচিয়ে নিল। এই নভেম্বরে আবার করে উঠলাম। কিন্তু আমরা সবকিছু হাসি মুখে ফেস করি, ফাইট করি। আমাদের বিয়ের পর ও আমাকে হানিমুনে কোথায় নিয়ে গেছিল জানেন? বিশ্বাস করবে না তুমি, কাশ্মীরে গুলমার্গে নিয়ে গেছিল এই হুইলচেয়ারটা করে। হুইলচেয়ারে করে। তারপর গোয়া, Hats off. তারপর মাইসোর। ও তোমার স্বামী নয়, ও তোমার ভগবান। এখন তুমি কেমন আছো ইপসিতা? দিদি, প্রতিদিন কি যন্ত্রণা সহ্য করতে হয় সেটা আমি বলতে পারবো না, মানে যন্ত্রণাটা কোনোদিন কমবে না, কারণ আমার স্পাইনটাতে টুকরো টুকরো হয়ে যায়, ওখানে পায়ের হাড় আমার স্পাইনে বসানো। ওকে। এবং স্পাইনে যে নার্ভের ইনজুরিগুলো হয়েছে ওগুলো ভুলভাল সিগন্যালস পাঠায় পায়, ও মানে পুরো অ্যাক্সিডেন্টে মিটার বক্সটাই চলে গেছিল আর কি, এরকম একটা ব্যাপার। মানে পায়ে যে জন্য এই ব্যথাটা আমার সারা জীবন থাকবে। সারাদিন ওকে 38 থেকে 40 খানা মেডিসিন ওষুধ খেতে। খেতে, ওষুধের উপরেই বেঁচে আছি ওই ব্যথা। কিন্তু দিদি আমি খুব ভালো আছি। ইপসিতা, আমি ভীষণ খুশি হলাম তোমার সাথে পরিচয় হয়ে, কারণ তুমি আরো একবার দেখিয়ে দিলে যে আমরা মেয়েরা কতখানি আমাদের মন শক্ত, আমরা চাইলে পৃথিবীতে কত কিছু করতে পারি। 14 বছর বয়স থেকে 26 খানা অপারেশন হয়ে যাওয়ার পরেও, 2 মাস আগেও অপারেশন হয়েছে, তারপরেও তুমি হাসি মুখে আমার মঞ্চে সেজে গুজে বসে আমার গল্পগুলো বলছো। এবং অনার। শুধু সেটা না দিদি, আমার সংসারের হালটা কিন্তু ওই পুরো ধরে রেখেছে, পুরো ওই ধরে রেখেছে। তোমাদের দুজনের জন্য আমার তরফ থেকে ফ্যান্টাস্টিক। সবসময় এরকম থেকো। একদম। সবার জন্য দেখো এবার কি খেলা আছে। খেলাটা হচ্ছে একজন বসবে, অপরজন দাঁড়াবে, যে দাঁড়াবে তার হাতে হাতুড়ি থাকবে, থার্মোকলের হাতুড়ি। বলটা ব্যালেন্স করে নিতে হবে মাথার উপরে, আর হাতুড়ি দিয়ে বলটাকে মারতে হবে, মেরে ওই গ্লাস বক্সের মধ্যে রাখতে হবে। টাইম হচ্ছে 1 মিনিট। 1 মিনিটের মধ্যে সব থেকে বেশি বল কালেক্ট করবে সে 20 পয়েন্টস, এবং 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। এবার আমরা খেলবো ইপসিতার সাথে এবং প্রসেনজিতের সাথে। স্টার্ট ইপসিতা।
অত জোরে নয়। ইপসিতা প্রসেনজিৎ 1 মিনিটে 7টা বল কালেক্ট করেছে। প্রিয়াঙ্কা বাগ এবং নির্জল কুমার বাগ সদ্য বিয়ে হয়েছে 1 মাস হলো। হ্যাঁ, ভেরি নাইস, দুজনকে দেখতে খুব সুন্দর লাগছে একসাথে। থ্যাংক ইউ দিদি। লাভ ম্যারেজ? হ্যাঁ দিদি। কোথায় পরিচয়? আমরা অ্যাকচুয়ালি ছোটবেলাকার বন্ধু, মানে একসাথে অ আ ক খ শেখা, পড়াশোনা একসাথে, একই পাড়ায় থাকা, খেলাধুলাও একসাথে। গ্র্যাজুয়েশনের পরে আমার একটা দাদা আর আমার বেস্ট ফ্রেন্ড সায়ন্তনী, ওরা দুজনে উদ্যোগ নেয়, মানে এমনি বন্ধুরা রাগাতো যে তোদের মধ্যে কিছু একটা ব্যাপার আছে, তোরা সেটা অ্যাকসেপ্ট কর। আমি ইভেন ওর জন্য, হ্যাঁ, আমি ইভেন ওর জন্য গার্লফ্রেন্ডও খুঁজতাম যে সবাই প্রেম করছে, তুই কেন করছিস না, তুই একটা প্রেম কর। বান্ধবী আমাকে বোঝাচ্ছে, দাদা ওকে বোঝাচ্ছে, বুঝিয়ে এক রাত্রি এরকম মানে কথাবার্তা হওয়ার পর পরের দিন এমনি সব বন্ধুরা মিলে যেমন ঘুরতে যাই, ঘুরতে গেছি, তো হুট করেই শ্মশান ঘাট ছিল, সেখানেও আমাকে প্রপোজ করে। ভীষণ পেপার কাটিং এর শখ আছে, একটা ওর হাতেই বানানো গোলাপ ফুল বানিয়ে নিয়ে ওখানে গিয়ে প্রপোজ করে। তারপরে এখন অবধি চলছে, ভালোই চলছিল, মাঝখানে বাড়িতে একটু মেনে নেয়নি, প্রথম আপত্তি জানিয়েছিল। কি কারণে? কারণ সেম এজ, জবলেস ছিল, আর আমাদের ফ্যামিলিতে তাড়াতাড়ি মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হয়। তারপরে জবে যাওয়ার পরে আমার বাবা এমনি ভীষণ আমাকে ভালোবাসে, আর মানে ও সত্যি টাচুট বলতে নেই, খুব ভালো। আর আমি মনে করি আমার বাবার জন্য আমি ওর মতন একটা ভালো লাইফ পার্টনার পেয়েছি। বিয়ে যখন হলো সব বন্ধুরা মিলে প্রচণ্ড হইচই করেছে, নিজের বিয়ে নিজেরাই দিয়েছি, এরকম একটা ব্যাপার। থেকে বড় কথা আমার মামুনি, মানে ওর মা, সে ফার্স্ট উদ্যোগ নেয় যে এবার তোরা বিয়েটা কর, তো অনেকদিন প্রেম করেছিস, এবার একটু বিয়েটা কর। এতদিন তো একে অপরকে চেনো, কি মনে হয় একে অপরের কি বদলানো উচিত? বদলানো উচিত বলতে আমার একটা জিনিস, মানে ও ভীষণ ভগবান, মানে সারাদিন উপোস করতে বলে, সারাদিন ঠাকুর নিয়ে বসে সারাদিন ঠাকুর নিয়ে বসে থাকবে, এরকম ব্যাপার। ও ঠাকুর মানুক, সেটা আমি মানও করছি না। ও যে জবটা পেয়েছে, পড়তোই না দিদি, মানে পড়তো, মানে ও যতক্ষণ পড়ে ঠিকঠাকই পড়ে, কিন্তু আমি মনে করি যে আমি ঠাকুরের জন্য ও মানে এত ভালো জব পেয়েছে, আমার তো এটাই মনে হয়। অবশ্যই ও ভগবান মানতে ওকে বারণ করছি না, পছন্দ করে না উপোস করা, মানে উপোস করে নিজেকে কষ্ট দিয়ে, মানে ওইটা ঠিক আমার ঠিক ভালো ঠাকুর তো লাগে। বলেনি উপোস করতে। এটা ওর কথা। ঠাকুর তো বলেনি, আনছো মানো, বাট অত কষ্ট করে শরীরে কষ্ট প্রিয়াঙ্কা কি দিয়ে। চাও নিজলের মধ্যে চেঞ্জ হোক? সব ঠিক আছে, একদম ঠিক আছে, একটু মাঝে মাঝে যখন রেগে যায় তখন কন্ট্রোল করা যায় না, এমনি খুব শান্ত। আর মানে বিয়ের আগে যে জিনিসটা মানে আমি জানি ও খুব শাই, চুপচাপ, বন্ধু থাকা সত্ত্বেও, মানে আমরা বাইরে গেলে ও বলে, মানে আমাদেরকে গার্ড করে, সেম এজ হওয়া সত্ত্বেও, কিন্তু বিয়ের পর দেখছি ওর মধ্যে একটা ভীষণ ফানি সাইডও আছে, মানে বাড়িতে সম্পূর্ণ অন্যরকম, যে আমাকে বাইরে শাসন করে বা বোঝায় এরম এটা করা উচিত না, আমি ভীষণ ফাঙ্কি, যেখানে সেখানে বন্ধুরা মিলে যা আড্ডা হবে, নাচ ফাচ যদি বলে নাচতে শুরু করে দিই, এরকম একটা ব্যাপার। আর ও সেটা একদমই নয়, বলি সব জায়গায় নয়, সব জায়গায় নয়, সবাই ভালোভাবে নেয় না এটাকে, এরকম একটা ব্যাপার। নিজের বিয়েতে নেচেছি, মানে বন্ধুরা বলেছিল নাচতেই হবে, ও বলছে দেখো বরযাত্রীটা চলে গেলে নাচবে, হ্যাঁ তার আগে নাচবে না, ভীষণ সাপোর্ট করে, মানে আমি যে আনন্দ করতে ভালোবাসি সেটাকে কোনো দিনও আটকায় না। খুব ভালো থেকো প্রিয়াঙ্কা, নির্জল দুজনেই। দিদি। কনগ্রাচুলেশনস, এবং আগামী জীবন তোমাদের খুব ভালো কাটুক এই কামনা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। Ready, start! আস্তে আস্তে আরামসে, বারবার করো না।
করেছে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং সাফেদ ডিটারজেন্ট পাউডার। সোহিনী, অভিষেক, হ্যাঁ দিদি। আগে একটু অভিষেকের সাথে কথা বলি। হ্যাঁ দিদি বলো। জীবনটা বললে ঘষা কাঁচের মতন, হ্যাঁ কি হয়েছিল? দিদি অ্যাকচুয়ালি আমি পার্শিয়াল ব্লাইন্ড। যখন ক্লাস আমি 8-এ পড়ি তখন আমার টাইফয়েড জ্বর হয়, তারপর থেকে চোখের দৃষ্টি ধীরে ধীরে ক্ষীণ হয়ে যায়। উচ্চ মাধ্যমিক অবধি আমি পড়াশোনা করেছি, নিজে অ্যাবেল হই, নিজের উপর নির্ভরশীল হই, তারপর থেকে আমাকে সম্পূর্ণ পরনির্ভরশীল হতে হয়। দিদি একটা বলে রাখি, আমি তোমাকে কিন্তু বুঝতে পারছি না, যে বুঝতে পারছি কেউ একজন দাঁড়িয়ে আছে, আমার স্ত্রী না থাকলে আমি কিন্তু বুঝতাম না যে ওরা আপনি রচনা দি। ডাক্তার কি বললেন? জ্বর থেকে এরকম দৃষ্টি চলে যায়? টাইফয়েড থেকে দিদি আমার রেটিনাতে স্পট পড়ে যায়। তারপর থেকে বাবা মাই তোমাকে সব সময় হাত ধরে ধরে এগিয়ে নিয়ে গেছেন হ্যাঁ, জীবনটা? বাবা মাই আমাকে খুব সাপোর্ট করেছে। আর কিন্তু বাবা মারও তো বয়স হয়েছে। তো কখনো চোখ ভালো হতে পারে বা পাওয়ারের চশমা কোনো কিছুই তোমাকে ঠিক করতে পারেনি? না দিদি, প্রথম দিকে ভালো পাওয়ার চশমা দিয়ে আমি পড়াশোনা করতে পারতাম, দূরের জিনিস দেখতে পারতাম, এখন আর সেটাতে সম্ভব হয় না। মানে ধীরে 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 একদম দুটো চোখই নষ্ট হয়ে গেল? দুটো চোখের দিকেই নষ্ট হয়ে এসছে। এখন কি একটুও দেখতে পাও না? খুব ঝাপসা, ঘষা কাচের মতন, আমি সবকিছু অস্পষ্ট দেখছি। হ্যাঁ, ওকে মানে আমার স্ত্রী সোহিনীকে আমি পাওয়ার পর থেকে দিদি সত্যি আমি দুনিয়াটাকে অন্যভাবে দেখা শুরু করেছি। বাহ, যেটা আমার কাছে একদম অক্ষম্য ছিল, সত্যি অক্ষম্য ছিল, আমি ওকে পেয়ে সেটা আবার ফিরে পাওয়া শুরু করেছি। তো তোমার সোহিনীর সাথে পরিচয় হলো কিভাবে? আমাদের অ্যারেঞ্জ ম্যারেজই। একজন কাকিমা ছিলেন, তিনি আমাদের দুজনকেই চিনতেন। আমি চাকরি পাওয়ার পরে মাকে এসে বললেন যে এরকম একটা মেয়ে আছে, তোমরা যাও গিয়ে তোমার ছেলের জন্য দেখে আসো। আমি বলেছিলাম সোহিনী বাবাকে আগে সোহিনীকে বলতে যে আমার সমস্যার কথা। একদমই তাই। তা সোহিনী সম্মতি দেয়। তারপরের দিন আমরা ওকে দেখতে যাই, সবাই মিলে, আমার ফ্যামিলি মিলে, বাবা মা বোন আমি মিলে দেখতে যাই। বিয়ের প্রস্তাব পাঠালে এবং বিবাহ হলো তোমার দুজনের? হ্যাঁ দিদি, হ্যাঁ। তো সোহিনী, তোমার তখন কি মনে হয়েছিল যখন তুমি জানতে পারলে যে তোমার যার সাথে বিয়ে হতে চলেছে তার চোখের প্রবলেম আছে, দেখতে পায় না? দিদি আমি ওর মানসিকতা দেখেছিলাম। 12-এর পর রাইটার নিতে হয়, তারপর থেকে আর বই পড়ার ক্ষমতা একেবারেই চলে যায়। লাইব্রেরি থেকে বই সব রেকর্ড করে আনতো, রেকর্ড করে এনে এনে বিয়ে করলো, এমএ করলো, এমএতে ফার্স্ট ক্লাস নাম্বার সব পেলো। শুনে শুনে? সব শুনে শুনে পড়াশুনো করেছে, এবং তারপরেও চাকরি করলো, চাকরি পেলো চেষ্টার মাধ্যমে, এবং তারপরেও ইচ্ছাও পিএইচডি করবে। আমার এই মানসিকতাটাই ওর ভালো লেগেছে, যে আমরা সুস্থ মানুষই আমাদের লেথার্জি হবে, এখনই হচ্ছে একটা। ওর যে মনে এতটা জোর, এটা আমার সব থেকে ভালো লেগেছে ওর বিষয়ে। আর দিদি সোহিনী আসার পর থেকে আমার জীবন অন্যরকমভাবে পাল্টে গেছে দিদি। আগে নিজে একা হাঁটতে রাস্তায় ভয় পেতাম, এখন সোহিনী আসার পরে রাস্তায় বাম্পার থাকলে আমাকে বলে দেয়, রেল লাইন ক্রস করার সময় ওভারব্রিজের সিঁড়িটা শুরু হলো এখানে সিঁড়ি শেষ। হ্যাঁ, আমার দিন শুরু হয় সোহিনীর উপর নির্ভর করে, কারণ ব্রাশের পেস্টটা পর্যন্ত ও লাগিয়ে দেয়, আর রাতে ঘুমাতে যাওয়ার সময় মাথার পাশে বালিশের পাশে জলের বোতলটা পর্যন্ত রেখে দেয়। আমি সম্পূর্ণ ওর উপর নির্ভরশীল হয়ে পাচ্ছি, নতুনভাবে জীবনকে খুঁজে পেয়েছি। কি করতে তখন অভিষেক যখন তুমি বিয়ে করলে? দিদি আমি কাটিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করি। তো যখন ধরো তুমি বিদ্যালয়ে পড়াতে যাও তখন তো সোহিনী পাশে থাকে না, তখন তোমার যাতায়াত কিভাবে সম্ভব হয়? দিদি ও আমাকে প্ল্যাটফর্ম অবধি ছেড়ে দিয়ে আসে। আচ্ছা। আর আমি মসলন্দপুরে নামি, ওখান থেকে গাড়ি রিজার্ভ করা আছে, আমাদের আরও অনেক দিদিরা দাদা আছে, আমরা একসাথে যাই, আমার রাস্তার উপরে স্কুল, ওই গাড়িতে যাই, ওই গাড়িতে ফিরি। ট্রেন থেকে নামতে উঠতে অসুবিধা হয় না যে দেখতে পাচ্ছ না তুমি? না, অসুবিধা তো হয়, কিন্তু ওইটা দিদি ওই ওভারকাম করে চলতে হয়। তারপর বিদ্যালয়ে পৌঁছানোর পরে ওখানে যে পড়ানোটা, সেটা কি মাধ্যমে করো? সোহিনী আমাকে খুব হেল্প করে, ও আমাকে আগের দিন বাড়িতে বলে দেয় যে কোনটা পড়াতে হবে, এমনকি ও আমার মোবাইলে হোয়াটসঅ্যাপে SMS করে দেয় যে আজকের দিনের পার্ট এইগুলো, পেজ নাম্বার এত পেজে আজকে এইটা আছে, তুমি এইটা আজকে পড়িয়ে দিও। তো মোবাইলে হোয়াটসঅ্যাপে কিভাবে দেখো তুমি? শুনে শুনে করি। মানে ভয়েসে পাঠায়? ভয়েস পাঠায় না, ভয়েস না দিদি, আমার মোবাইলে টক্স করে দেয়, আমি আপনাকে দেখাচ্ছি। আমার ফোন এই লক খুললাম, অন করার পরে এই যে স্ক্রিন লক অন হয়েছে। হ্যাঁ, আমি এবার বের যা করবো। কিছু করবে টক্স করবে, কথা বলবে। ও, এমনি মোবাইলে যেই খুললে তো টাইমটা বললো, ঘড়ির টাইমটা। যেটাকে টাচ করবে সেটাই টক করবে। দিদি আমি দেখাচ্ছি আপনাকে, আমরা এই শিয়ালদা থেকে পুরী যেতে চাই, ফাইন ট্রেন করি,
এই আমাকে বের করে দেখিয়ে দিচ্ছে যে দুরন্ত কবে কবে ছাড়ে, কিভাবে যায়। ও কি করে বুঝলো ট্রেনের অ্যাপটা খুললো যে? না, ওর মুখস্থ হয়ে গেছে এখন অ্যাপসগুলো যেখানে যেখানে আছে টাচ করে করে। क्या बात, টাচ করছে আসছে। আমাদের বিয়ে এই ফেব্রুয়ারি মাসে 20 তারিখে 1 বছর হবে। আচ্ছা, এবার ধরো তুমি কাউকে ফোন করতে চাও, তুমি কিভাবে ফোন করবে? বউকে কিভাবে ফোন করবে? কন্ট্যাক্টে যাব। কন্ট্যাক্ট ওই দেখো কন্ট্যাক্টে চলে গেল। এই বলে দেবে। নামগুলো বলছে, নামগুলো চার সেট পর নাম। আমার সৈনির নাম মাইলো, মাই লাভ বলে সেভ করা আছে। মাই লাভ। আর যেই বলছে মাই লাভ তুমি বুঝে যাচ্ছ। হ্যাঁ। মাই লাভ বলে সেভ করা আছে। এই যে মাই লাভ। এই সিম কার্ড 1 না 2 সেটাকে সিলেক্ট করে সিম কার্ড 1 দিয়ে ফোন করছি আমি। কল হয়ে যাবে। কল হয়েছে। বাহ, তোর ফোনটা না আর দেখতে হবে না, বুঝে গেছি। ফোন বাজছে। এক্সপার্ট, এক্সিলেন্ট। কম্পিউটারে এরকম একটা সফটওয়্যার আছে, আচ্ছা, সেটার মাধ্যমে আমি কম্পিউটারও করতে পারি, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট সব করতে পারি। সব করতে পারো। বাহ বাহ বাহ, ও আমাকে খুব হেল্প করে। সবকিছু তো সবকিছু টকের দ্বারা সম্ভব হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। যেগুলো আমার চোখে দেখা দরকার হয় সব সৈন্য আমাকে হেল্প করে দেয়। বাহ, কি ভালো বউ পেয়েছো। একজন দারুণ বর পেয়েছে, একজন দারুণ বউ পেয়েছে। সত্যি আমি ভাবতে পারিনি আমার যে জীবন সঙ্গিনী হবে, মানে এর মতো, মানে আমার সৈনির মতো এত ভালো হবে। কি ভালো, খুব ভালো। আসলে কি হয়, ভগবান যখন কিছু নিয়ে নেয় না, তখন এমন একজনকে পাশে দিয়ে দেয় যে সব দুঃখ কষ্ট তখন মানুষ ভুলে যায়। এটাই হচ্ছে ব্যাপার। ভেরি গুড, হাত মেলাও। হ্যাঁ দিদি, হ্যাঁ। খুব ভালো থেকো। হ্যাঁ দিদি তুমিও খুব ভালো থেকো। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো সৈনী, তোমার তো কোনো জবাবই নেই। ভেরি গুড, ভেরি গুড। সবসময় পাশে থাকবে একে অপরের। খুব ভালো, ভালো মেয়ে। খুব ভালো, খুব ভালো থেকো দুজনে। ভগবানের অশেষ আশীর্বাদ তোমাদের দুজনের উপরে হোক এবং সারা জীবন খুব আনন্দে কাটাও, খুব ভালো কাটাও। মায়ের স্বপ্ন ছিল মেয়ে হবে অভিনেত্রী। স্বপ্নটা পূরণ হয়েছে আমার। পাড়ায় বেরোলেই বলবে পেখমের মা। তাহলে মাকে তো ছোটবেলা থেকে পাশে পেয়েছো। ছোটবেলায় মার খেয়েছি, আবার এখন পাশে পেয়েছি। হৃদয়হরণ বিয়ে পাস ধারাবাহিকের পেখম দিদি নাম্বার 1 এর মঞ্চে মা হৃদয়হরণ মিস করে মাঝে মাঝে, কিন্তু দিদি নাম্বার 1 মিস করে না। শুক্রবার বিকেল 5টায় জি বাংলা এইচডিতে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং সাফেদ ডিটারজেন্ট পাউডার। এবার খেলতে আসছে সোহিনী এবং অভিষেক। Very good. জানো কটা করেছে? ওটা 16টা। ওটা কি করে সম্ভব? ভেরি গুড। সৈনী আর অভিষেক 1 মিনিটে 16টা বল কালেক্ট করেছে। মৌসুমী, অভিষেক, চাকরির সূত্রে আলাপ, তারপরে প্রেম। হ্যাঁ দিদি, কিভাবে পরিচয় হলো? আমার বাপের বাড়ি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে। সেখান থেকে আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। তো নর্মালি তারপরেই বাড়ি থেকে বিয়ের একটা চেষ্টা শুরু করে, এরপর বিয়ে দেওয়ার কথা বাড়িতে বলতে থাকে। তো আমার ইচ্ছে ছিল যে আমি নিজে আগে কিছু করব, নিজের পায়ে দাঁড়াবো, একটা চাকরি করব, তারপর আমি বিয়ে ডিসিশন জানাবো, তারপর নেব। তো কোনো রকম করে বাবাকে আমি কনভিন্স করতে পারছিলাম না। সেক্ষেত্রে আমি চলে আসি কলকাতায়। সেখানে এসে আমি আমার মাস্টার ডিগ্রি কমপ্লিট করি। এরপর আমি চলে যাই দুর্গাপুরে, ওখানে একটা প্রাইভেট হসপিটালে জব স্টার্ট করি। যখন সেখানে প্রথম যাই, আমার এক কালিগ বাকি কালিগদের সাথে আমাকে পরিচয় করাতে নিয়ে যায়। সেখানে আমার প্রথম ওর সাথে আলাপ হয়। তারপর আস্তে আস্তে টুকটাক কাজের সূত্রে কথাবার্তা শুরু। এই যে টোটাল পিরিয়ডটা, তো আমরা কেউ কাউকে মানে প্রপোজ করিনি,
কিন্তু মানে দুজনের কথাবার্তা বলতে বলতে আমরা এমন একটা জোনে পৌঁছে গিয়েছিলাম, মানে কমফর্ট জোনটা এমন হয়ে গেছিলো কথাবার্তার আর সমস্ত কিছু, যে দরকার পড়েনি আর সত্যি কথা বলতে গেলে। আজও আমাদের মধ্যে এটা নিয়ে আলোচনা করা হয় যে মানে কে আগে বলেছিল, তাও তো কেউ না কেউ একটা আগে বলে থাকবে, কিন্তু আমরা জানি না, মনে নেই এখন কে বলেছিল আগে, বাট আমরা দুজনে জানতাম। দুর্গাপুর থেকে ও চলে যায় মহারাষ্ট্রে। ও আমাদের দীর্ঘ 5 মাস কোনো দেখা সাক্ষাৎ হয়নি। যা কথা হতো, যা ফিলিংস, যা মানে প্রবলেম, যা কিছু সব কিছু আমরা ফোনেই কথা বলি, যা হওয়ার হতো। এরপরও চলে আসে ওখান থেকে পাটনাতে। পাটনায় আসার পরে মানে একটা ইনসিডেন্ট ঘটে আমাদের বাড়িতে। আমার ঠাকুমা খুব অসুস্থ হয়ে পড়ে, তো মানে ব্রেন হ্যামারেজ মতো হয়েছিল। মানে এটা কোইন্সিডেন্টালি আমি তখন পাটনাতে, আমার বাবা বা বাড়ির লোক যারা ছিল তারা ঠাকুমাকে নিয়ে যায়, আমার ঠাকুমাকে নিয়ে যায় হসপিটালে। ও তখন ওখানে ওই হসপিটালে কাজ করছে আর কি, মানে সেটা যদিও কেউ জানতো না। আমরা দুজনেই হসপিটাল সেক্টর থেকে বিলং করি আর কি, দুজনেই হেলথ কেয়ারে আছি। তো বাবা জাস্ট ফোন করছিল জানার জন্য যে কিছু দরকার বা কিছু একটু হেল্পের জন্য, কি সুবিধা অসুবিধার জন্য মানে কিছু হেল্প করতে পারি কিনা। তো তখন আমি বললাম যে হ্যাঁ, আমার একজন চেনাশোনা আছে, তো আমি কথা বলে নিচ্ছি, অসুবিধা হবে না আশা করছি। ও ছিল ওখানে, আমি জানি 1 মাস মতো প্রায় ছিল আমার ঠাকুমা ভর্তি হসপিটালে। মানে এটা আমি এখনও গ্রেটফুল মানে ওর কাছে, যে ও ভীষণভাবে হেল্প করেছে সবাইকে, ডাক্তারদের সাথে কথা বলিয়ে দেওয়া। আর ঠাকুমার সাথে ওর সম্পর্কটা মানে আস্তে আস্তে, আর ঠাকুমা যখন ইমপ্রুভ করছিল মানে খুব ভালো হয়ে গেছিলো আর কি। আর সেখান থেকে আমাদের বাবা মা ওকেও চিনতে পারলো। বাবা মাও চিনতে যাবে, এবং আমার বাড়ির লোকরা সবাই যেত ওখানে, তো ওরাও ভালো মতো চিনতে পেরেছিল। কতদিন হলো বিয়ে হয়েছে? এই ফেব্রুয়ারিতে 2 বছর হবে। খুব ভালো থেকো মৌসুমী, অভিষেক। স্টার্ট। ভেরি গুড, ভেরি গুড। ওকে, ডান। মৌসুমী অভিষেক 1 মিনিটে 6টা বল কালেক্ট করেছে। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে প্রিয়াঙ্কা নির্জন এবং সোহিনী অভিষেক, দুজনেই 20 পয়েন্ট। সেকেন্ড পজিশনে আছে ইপসিতা প্রসেনজিৎ 15 পয়েন্টস। থার্ড পজিশনে আছে মৌসুমী অভিষেক 10 পয়েন্টস। আমি বলছি কি কি গিফট আছে, তোমরা যার যেটা পছন্দ ওখান থেকে বলবে। আয়রন প্লাস আয়রন টেবিল, ইন্ডাকশন ওভেন, বেতের সোফা, ওটিজি এবং পুষ্পা ফার্নিচার তরফ থেকে স্টাডি টেবিল। পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। প্রিয়াঙ্কা বলো কি নেবে? ওটিজি। প্রিয়াঙ্কাদের পছন্দ ওটিজি। সোহিনী বলো? সোফা। সোহিনী অভিষেকের পছন্দ বেতের সোফা। ইপসিতা বলো? স্টাডি টেবিলটা নেই। ইপসিতা প্রসেনজিতের পছন্দ পুষ্পা ফার্নিচার তরফ থেকে স্টাডি টেবিল। মৌসুমী? ইন্ডাকশন। মৌসুমীদের পছন্দ ইন্ডাকশন ওভেন। এই রাউন্ডে হাই স্কোরার হচ্ছে প্রিয়াঙ্কা, সোহিনী। দুজনের জন্য সফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার। সকলের জন্য ভদ্রেশ্বর লালবাবা রাইসের তরফ থেকে বাসমতি চাল। শুরু করব আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। আজকের আমাদের স্পেশাল গেস্ট রূপঙ্কর দা। থ্যাংক ইউ সো মাচ। ভালো আছো? খুব ভালো আছি। গান কিছু শুনবো, আবার কিছু প্রশ্ন টিভি স্ক্রিনেও আসবে গান সম্পর্কিত। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। অনেকগুলো শব্দ রয়েছে, তার মধ্যে থেকে কিছু শব্দ নিয়ে একটা লাইন গানের বলতে হবে। বলো প্রিয়াঙ্কা। আমি শ্রী ভজহরি মান্না। একদম ঠিক, সঠিক উত্তর। রাইট আনসার, 5 পয়েন্টস। সঙ্গে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। আমি শ্রী শ্রী ভজহরি মান্না, ইস্তাম্বুলে গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি সহজেই রান্না। আমি শ্রী শ্রী ভজহরি মান্না, আমি শ্রী শ্রী ভজহরি মান্না। সেকেন্ড রাউন্ড, সেকেন্ড প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। শোনো মন বলি তোমার,
করো না, প্রেম যে কাঁঠালের আঠার লাগলে পরে ছাড়ে না। শোনো মন বলি তোমায়, সব করো প্রেম করো না, প্রেম যে কাঁঠালের আঠার আর লাগলে পরে ছাড়ে না। এই গানে একটি ফলের, একটি ফ্রুটের আঠার কথা বলা হয়েছে, সেই ফলটি কি? বলো ইপসিতা। কাঁঠাল। সঠিক উত্তর, একদম সঠিক। 5 পয়েন্টস। সঙ্গে শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। থার্ড প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ইলেকট্রিক কেটল। অনেকগুলো অক্ষর ঘোরাফেরা করছে, একটা অক্ষরে গিয়ে আটকে যাবে, সেই অক্ষরটা দিয়ে গান শোনাতে হবে। বলো ইপসিতা। বারবার দেখো, হাজার বার দেখো। ঠিক আছে, একদম 5 পয়েন্টস। সঙ্গে তোমাদের গিফট হচ্ছে ইলেকট্রিক কেটল। আমরা অন্য গান গাই। হ্যাঁ, তুমি ব দিয়ে যে কোনো একটা গান গাও। बचना ए हसीनो लो मैं आ गया, हुस्न के आशिक हुस्न का दुश्मन, अपनी अदा है यारों से जुदा। बचना ए हसीनो लो मैं आ गया। ফোর্থ প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। এক স্বপ্নতে যত্ন, এক স্বপ্নতে চুরমার, আজ দিনটা গেল বেশ, কাল হয়তো বা ছাড়খার। এ গোলমেলে চলায় জীবন কাকেই বা সামলায়, আমি তুমিও তারায় জীবন ঘুড়ি কেটে যায়। ভো কাটটা তোমার ভালোবাসা, ভো কাটটা জমানো অভিলাষা, ভো কাটটা সুখী সুখী বাঁচা, ভো কাটটা বাঁচার কামনায়। এই গানে কোন শব্দের সাথে ঘুড়ির সম্পর্ক আছে? বলো প্রিয়াঙ্কা। ভোকাটা। কারেক্ট। 5 পয়েন্টস। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। এবার যাচ্ছে শেষ গান, শেষ প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে টোস্টার। ও আমার বৌদি মনির কাগজওয়ালা, ও আমার শম্মি কাপুর কলার তোলা, ও আমার বিকেল বেলার চুলের ফিতে, ও আমার মাংকি টুপি দারুণ শীতে। তোমরা ভেবে করবে কি, আরে তোমরা ভেবে করবে কি, আরে তোমরা ভেবে করবে কি, তোমরা ভেবে করবে কি। প্রশ্ন হলো, এই গানে একজন বিখ্যাত নায়কের নাম রয়েছে, তার নামটি কি? বলো প্রিয়াঙ্কা। শামি কাপুর। একদম সঠিক। 5 পয়েন্টস। সঙ্গে টোস্টার। ও আমার বৌদি মনির কাগজওয়ালা, ও আমার করছি আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দৌড়। এটা হেডফোন রাউন্ড। ওয়াইফদের কানে গান বাজবে, কিছু শুনতে পাবে না। আমি প্রত্যেকের জন্য 5টা করে শব্দ পড়ে শোনাবো, সেগুলোকে গেস করতে হবে। সময় 1 মিনিট, ইচ রাইট ওয়ার্ড 2 পয়েন্টস। প্রথমে খেলা শুরু করবো ইপসিতাকে দিয়ে। প্রেমটা কেমন দুজনের? 100% লাভ লাভ। শান্ত শান্ত শান্ত। সাজো। দাদা। ডাক্তার। দাদা। সাঁতার। চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ। বালিশ। বালিশ। গাড়ি। গাড়ি গাড়ি। রানী। গাড়ি। কালী। গাড়ি। শান্ত। স্বার্থ। শান্ত। শা। শান্ত। 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 সেকেন্ডে ছিল দাদা, আরেকটা ছিল গাড়ি। দুটো পেরেছো, 4 পয়েন্টস। দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে। ও দাদা বিয়ের আগে বর কি বলতো? দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে। ঠিক আছে বউ। প্রেম। প্রেম। আহ্লাদ। আহ্লাদ। হাবুডুবু।
হাবুডুবু। সাবান। সাবাস। সাবান। সাবান। ব্যস্ত। ব্যস্ত। মাস্তুত। ব্যস্ত। ব্যস্ত। ভেরি গুড। 10 points. বরকে কি বলতে চাও? আমি যে তোমার। মোবাইল। মোবাইল। লাঠি। 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 লেখাপড়া। লেখাপড়া। ঘু ঘু। ঘু ঘু। টুকটুক। ঘু ঘু। দূর দূর। তারা। হ্যাঁ, তারা। তারা। ঘু ঘু। গুড়গুড়। ঘু ঘু। কুকু। ঘু ঘু। ঘু ঘু। চারটে পেরেছো, 8 points. নাম্বার 1 ছুটি। চটি। ছুটি। ফাঁকি। পাখি। ফাঁকি। পাহি। ঠাকুমা। ঠাকুমা। ব্যাঙাচি। ব্যাঙাচি। বেলা শেষে। ব্যাঙাচি। মাসি। ব্যাঙাচি। মাথা। 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 ব্যাঙাচি। ফাঁকি। পাখি। ফাঁকি। ছুটি। সুজি। ছুটি। সুখী। ছুটি। ছুটি। ফাঁকি। ব্যাঙাচি। ব্যাং। দুটো পেরেছে মৌসুমী, 4 points. থার্ড রাউন্ডের স্কোর এবং গিফট। ফার্স্ট পজিশনে আছে প্রিয়াঙ্কা, 10 points. সেকেন্ড পজিশনে আছে সোহিনী, 8 points. থার্ড পজিশনে আছে দুজন, মৌসুমী এবং ইপসিতা, দুজনেই 4 points. আমি বলছি কি কি গিফট আছে। আছে ভদ্রেশ্বর লালবাবা রাইসের তরফ থেকে আছে গ্রসারি আইটেম, লেডিস এবং জেন্টস রিস্ট ওয়াচের সেট, আছে ট্রলি ব্যাগ এবং আছে জুস সার্ভিং বটল। প্রিয়াঙ্কা বলো কি নেবে? রিস্ট ওয়াচ। জেন্টস এবং লেডিস রিস্ট ওয়াচ প্রিয়াঙ্কাদের জন্য। সোহিনী? গ্রসারি আইটেম। ভদ্রেশ্বর লালবাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম সোহিনীর জন্য। ইপসিতা? ট্রলি ব্যাগ। ইপসিতার পছন্দ ট্রলি ব্যাগ। আর মৌসুমীর জন্য রয়েছে জুস সার্ভিং বটল। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং সাফেদ ডিটারজেন্ট পাউডার। আমার জুয়েলারি স্পন্সর করেছে শেখ ফ্যাশন জুয়েলারি। যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন সাফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার, জি বাংলার তরফ থেকে সোনার হার। শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে ডিনার সেট। রায় ছাড়া নাম। কমন অক্ষর একটা, যেটা তিনটের সাথে যোগ করলে আমরা তিনটে অর্থপূর্ণ শব্দ পাবো। এবার বলো মৌসুমী। ত একারে তা। রায়তা, তাছাড়া নামতা। 20 points. সঙ্গে ডিনার সেট। সেকেন্ড প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে টি সেট। বাঁদিকে তিনটে ছবির মধ্যে যে কোনো একটি ছবির সাথে ডান দিকের ছবির সম্পর্ক আছে, কোনটি? এবার বলো ইপসিতা। ভাল্লুক। ভাল্লুক জ্বর। ছবিটা কি? ডান দিকের ছবিটা কি? থার্মোমিটার। রাইট, 20 points. সঙ্গে টি সেট। থার্ড প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে বারবিকিউ গ্রিল।
পাশাপাশি ক্লু। স্বাদের খবর প্রথম ভাগে পাই, লাল রং বিশেষণে চেনা চাই। উপর নিচে ক্লু। স্যালাড কাসুন্দি তৈরি থাক, মুখরোচক খাওয়া যাক। এবার বলো ইপসিতা। উপর নিচ হবে টকটক কাটলেট, আর এদিক ওদিক হবে টকটকে। একদম, ভেরি গুড, 20 পয়েন্টস। সঙ্গে বারবিকিউ গ্রিল। ফোর্থ প্রশ্ন, রাইট অ্যান্সার দিলে গিফট পাবে গিজার। অস্ত্র যা প্রধান ফেলুদার কাছে, ধোলাই হলে ভুল বোঝার বিপদ কিন্তু আছে। এবার বলো ইপসিতা। মগজ। বোঝাও। ফেলুদার ফেলুদার- মগজাস্তটাই হচ্ছে মেন। আর মগজ ধোলাই করা হতো। 20 পয়েন্টস। সঙ্গে গিজার। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। রাইট আনসার দিলে গিফট পাবে ওয়াশিং মেশিন। শেষ প্রশ্ন 30 পয়েন্টসের আনসার, ভুল করলে মাইনাস হবে 20 পয়েন্ট। ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ করতে হবে, দুটো শব্দে উত্তর। এবার বলো ইপসিতা। পাট ভাঙা শাড়ি। ফাইনাল আনসার। ফাইনাল আনসার। সঙ্গে ওয়াশিং মেশিন। 5টা প্রশ্ন শেষ, এই রাউন্ডের খেলাও শেষ। দুর্দান্ত পারফরমেন্স লাস্ট রাউন্ডে ইপসিতার। আজকের দিদি নাম্বার 1 হয়েছে ইপসিতা সরকার, সঙ্গে হাজবেন্ড প্রসেনজিৎ সরকার। 119 পয়েন্ট। এত কঠিন কঠিন লড়াই জীবনে পেরিয়ে এসছো, দিদি নাম্বার 1 হওয়া তো এমনিতেই তোমার উচিত ছিল। খুব ভালো, ভীষণ ভালো লাগছে, খুব খুশি। এটা তোমার মেমেন্টো, সৈনী, মৌসুমীর, প্রিয়াঙ্কার, উইনারের ট্রফি ইপসিতার, দিদি নাম্বার 1-এর ব্যাচ, দিদি নাম্বার 1-এর স্যাশে তোমার জন্যে, জি বাংলার তরফ থেকে সোনার হার, সাফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার, সকলের জন্য ডাচ বেকের তরফ থেকে কেকস এবং কুকিজ, বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বাঞ্ছারাম। মনের জোর এবং ইচ্ছা শক্তি থাকলে সুন্দর করে জীবনে এগিয়ে যাওয়া যায়, সেটা আজকের পর্ব আরো একবার প্রমাণ করলো। দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকেল 5টায়।